সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর সাথে সমসাময়িক নানা বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করবো, তবে তার আগে আমরা একটু উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। গেল দিনে উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে বিশেষ একটি দেশের স্বার্থেই পিলখানা হত্যাকাণ্ড, জড়িত শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ তাপস, অভিযোগ নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের। বিডিআর বিদ্রোহ নিয়ে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি বিএনপির। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বলেছেন মেজর হাফিজ। পরিবর্তিত বাংলাদেশ দেখতে নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ ডক্টর ইউনূসের। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যয়। প্রশাসনকে গতিশীল করে নতুন বাংলাদেশ গড়তে চান নতুন উপদেষ্টারা। ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আশ্বাস। স্বাস্থ্যসেবার মান জনমুখী করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 90 দিনের আলটিমেটাম। আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারকে আহ্বান। মোটা দাগে আসলে এই ছিলই। গোলাম রনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘদিন পরে আবার পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসলো এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেই এটি নিয়ে তার স্বজনরা গতকালকে সংবাদ সম্মেলন করেছে এবং তারা যেটি বলেছেন যে ট্রায়ালটি হয়েছে এটি আসলে যথেষ্ট কার্যকর নয়। এখানে নানান ধরনের প্রশ্ন রয়েছে এবং সেই তদন্ত রিপোর্টও তারা নতুন করে প্রকাশের জন্য বলেছেন। এই বিডিআর বিদ্রোহ নিয়ে বেশ আলোচনা সমালোচনা রয়েছে। আপনার আসলে এই যে তাদের এই দাবি, এটিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমত দাবিটা অত্যন্ত যৌক্তিক। প্রথম কারণ হলো বিডিআরে যে বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহের কারণ বিদ্রোহ দমন এবং সেখানে যে ক্ষয়ক্ষতি, সেনাবাহিনীর সদস্যদের জীবনহানি ঘটেছে, সম্পদহানি হয়েছে এবং অনেক পরিবার নানা রকম, যেগুলো কখনোই প্রকাশ করা যাবে না, কতগুলো ট্রমার মধ্যে বিডিআরে যারা সদস্য ছিলেন তাদের পরিবারদেরকে ভোগ করতে হয়েছে সেই ট্রমাগুলো, এবং সেটা এখনও চলমান। তো সেটা নিয়ে যেটি সবাই বলার চেষ্টা করছে যে এর সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একটা চক্রান্ত ছিল আমাদের বিডিআরকে ধ্বংস করার জন্যে। একটা সুদূর প্রসারী যে নীল নকশা, সেই নীল নকশাটার বাস্তবায়ন ঘটেছে আওয়ামী লীগ সরকারের একেবারে প্রথম দিকে। এটা হলো মোটা দাগের। সূক্ষ্মভাবে যেটা অনেকে বলার চেষ্টা করেন যে এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের কতিপয় লোক জড়িত, ইনক্লুডিং তারা সরাসরি প্রধানমন্ত্রীকে দায়ী করেন এবং অনেকে যে তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন সাহেব তাকেও দায়ী করেন। এখন এগুলো নিয়ে সেনাবাহিনীর সাবেক যারা আছেন এবং বর্তমান যারা আছেন, এমনকি আগামী প্রজন্ম যারা আছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে তাদের মনে একটা আস্থার পরিবেশ তৈরি করার জন্য শুধু তদন্ত, স্থানীয় তদন্ত নয়, এটার একটা আন্তর্জাতিক তদন্ত হতে পারে, জাতিসংঘের অধীনে একটা তদন্ত হতে পারে, পেন্টাগনকে দাওয়াত করা যেতে পারে যে তোমরা এসে তদন্ত করে যাও এটা, এবং এইটা একটা বিশ্বাসযোগ্য একটা তদন্ত এবং ট্রাইব্যুনালের যে বিচারগুলো হয়েছে সেই বিচারগুলো, আমার একটা দুর্ভাগ্য সৌভাগ্য বলবো কি না, আমি 2013 সনে জেলে গিয়েছিলাম আওয়ামী লীগ জমানাতে, এবং তখন শত শত বিডিআর জওয়ান যারা সাজাপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে আমি কাশিমপুর কারাগারে দেখেছিলাম। তো তাদের যে কান্না, তাদের যে কথা, তারা যেভাবে চাকরিচ্যুত হয়েছে, যেভাবে সাজাপ্রাপ্ত হয়েছে এবং যেভাবে ঘটনাগুলো ঘটেছে, কোনোদিন তারা সেই জিনিসটি মেনে নিতে পারেনি। তো এটা আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট টাইম। এটা সরকারের দাবি করতে হবে কেন? এটা তো একটা গণ অভ্যুত্থানের সরকার, ফলে তারা স্বপ্রণোদিত হয়ে এই কাজটা করবেন আরও ভালো করে। মানুষের যা এক্সপেকটেশন, কেননা সাধারণ আমরা যারা জনগণ আছে আমরা তো আইনের ABCD বুঝি না, কিন্তু এখানে যারা আছেন, সরকারে যারা আছেন, তারা তো দেশের মানে প্রায় সব ক্ষেত্রেই তাদের জ্ঞান যোগ্যতা অনেক ঊর্ধ্ব স্তরের। আসিফ নজরুল সাহেব আছেন আইনের খুব এমিনেন্ট শিক্ষক, তো তিনি এই বিষয়টিকে একটা সুন্দর আইনি কাঠামো দিয়ে এমন কিছু বলবেন যাতে কিনা সবার মন খুশি হয়ে যায়। এই গেল একটা বিষয়। 2 নম্বরে আমি যেটা মনে করি যে বিডিআর বিদ্রোহ, যেটিকে মিউটিনি বলা হচ্ছে, এটি একটি চক্রান্তমূলক। এখানে আসলে কোনো বিদ্রোহ হয়নি। তো এই একটা মিউটিনি যখন হয় তখন একটা বাহিনীকে বিলুপ্ত করতে হয় এবং সেখানে একটা নতুন বাহিনীর নামকরণ করা হয়, উদ্ভব হয়। তো যেহেতু এটা ছিল একটা কনস্পিরেসি,
বাইরে থেকে কিলার গ্রুপ ঢুকিয়ে দিয়ে এটাকে খুন করা হয়েছে। এটা কোনো মিউটিনি, বিদ্রোহ বলতে ওইরকম বিদ্রোহ আমি মনে করি না। তো কাজেই এই যে বিডিআরকে বিজিবি বানানো, ইট ইজ অলসো এ পার্ট অফ দ্য কনস্পিরেসি, এবং তাদেরকে নতুন পোশাক দেওয়া, ইট ইজ অলসো পার্ট অফ দ্য কনস্পিরেসি। তো যেহেতু আমরা একটা নতুন জমানাতে ফিরেছি, ফলে হোয়াই নট, আমরা কেন আবার সেই আগের বাংলাদেশ রাইফেলসের যে ঐতিহ্য, বিডিআরের যে ঐতিহ্য, বা 100 বছরের পুরনো বিডিআরের যে পোশাক, এখনো পর্যন্ত আমার চোখে বিডিআর বলতে ওই বিডিআরের পোশাককে যত তাদেরকে মানায়, এই এখন চক্রা বকরা যে পোশাক, এই পোশাকে আমি আসলে তাদেরকে, এবং অনেক ক্ষেত্রে বিজেপি এপিবিএন এর পোশাক একদম কাছাকাছি আমাকে মানে তাদের ভিতরে ঠিক ওইরকম আভিজাত্যপূর্ণ আমার কাছে মনে হয় না। সেনাবাহিনীর একটা সুন্দর পোশাক আছে, কিন্তু তার সাথে কন্টেম্পোরারি করে একটা চক্রা বকরা পোশাক দিয়ে ঠিক আমাদের যে আর এই যে শব্দটি ভারতের সাথে মিলিয়ে বিএসএফ আর বিজিবি, মানে বর্ডার গার্ড, গার্ড শব্দটা বলতে অনেকটা দারোয়ান মনে হয়, দারোয়ান। আর এর আগে আমরা যে শব্দটা ব্যবহার করতাম বাংলাদেশ রাইফেলস, সো ইটস এ ভেরি নাইস ওয়ার্ড। তো আমি মনে করি যে অ্যাজ এ হোল একটা কম্প্যাক্ট প্যাকেজ অ্যান্ড সলিউশনের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় যে বাহিনী, যার কিনা রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য, আমাদের বাংলাদেশ পুলিশের যেমন ঐতিহ্য রয়েছে, তদ্রূপ এই যে বাংলাদেশ রাইফেলস, এটার যে ঐতিহ্য, এটারও একটা পুরনো ঐতিহ্য। ফলে ওই বাহিনীটি অনেক ক্ষেত্রে তাদের যে ইফেক্টিভনেস, এবং ওই নাম শুনলে, বাংলাদেশ রাইফেলসের নাম শুনলে বিএসএফের মধ্যে যে একটা ভয় এবং আতঙ্ক তৈরি হতো আগে, ওটাকে আমি মনে করছি যে এটা একটা সঠিক সময়, তখন এই জায়গাতে তাদেরকে ফিরিয়ে আনা যেতে পারে। এই জায়গায় তাদেরকে ফিরিয়ে আনা যেতে পারে। সেক্ষেত্রে নতুন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি একসময় রাইফেলসের প্রধান ছিলেন এবং পরবর্তীতে পিলখানার যে হত্যাকাণ্ড, সেটির একটি সেনাবাহিনীর যে তদন্ত, সেটিতেও তিনি ছিলেন। তারপরে তাকে আসলে অবসরে যেতে হয়। সেসব মিলিয়ে আসলে সেই পুরনো জায়গায় ফেরত যাওয়ার সুযোগ আছে কিনা, বা সেটি হলে আসলে বিজিবির ঐতিহ্য ফিরে আসবে কিনা? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে আজকে যিনি সহ আলোচক আছেন তাকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যে বিডিআর বিদ্রোহ হয়েছিল, এবং সেই বিদ্রোহের ফল হিসাবে আমাদের সেনাবাহিনীর 57 বা 58 জন চৌকো সেনা কর্মকর্তা, এবং সেখানে রাইফেলসেরও কিছু জওয়ান এবং বিদ্রোহী তারাও নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর 2009 থেকে 24 সালে এসে আজকে আমরা দেখলাম সেই বিদ্রোহে যারা নিহত হয়েছিলেন সেই সেনা সদস্যদের পরিবার আজকে তারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্তমানে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অবসানের পর যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে তারা আবার এটির দাবি জানিয়েছে, তদন্ত করে এই দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে। এবং আপনি দেখেন একটু আগে যেটি বলেছেন, তারা কিন্তু এটাও দাবি করেছে যে আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছেন, তার নেতৃত্বে যে তদন্ত রিপোর্টটি হয়েছিল, সেই রিপোর্টটি কিন্তু প্রকাশ করা হয়নি। এবং কেন প্রকাশ করা হয়নি সেই নিয়েও আমাদের অনেকের মনে তখন প্রশ্ন ছিল, নানা রকমের সন্দেহ ছিল, অনেকে কথা বলেছেন, কিন্তু এর তো কোনো সুরাহা হয়নি। একটা বিচার হয়েছে, এবং সেই বিচারটা যে ন্যায্য বিচার হয়নি এটা দেশের কম বেশি সব মানুষ জানে। এবং এই সরকার গঠিত হওয়ার পরেও এই যে যারা জওয়ান, যারা মানে জেলে আছেন, তাদের অনেক পরিবারও কিন্তু ইয়াতে এসেছিল, প্রেস ক্লাবে এসেছিল, এবং একজন জওয়ানের স্ত্রীর আমি একটা মনে পড়ে যে তিনি তার স্বামী যখন জেলে যায় তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, এখন তার সন্তানের বয়স 16 বছর, সেই সন্তানকে নিয়ে তিনি এসেছিলেন, এবং তিনি এই সন্তান কখনো তার বাবার স্পর্শ পায়নি। এরকম অনেক দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা আছে, একটু আগে যেটা রনি ভাই বলেছেন, যিনি তিনি প্রত্যক্ষ করেছেন। এই যে ঘটনাটি আমাদের দেশে, এবং এই ঘটনাটি নিয়ে আমাদের যে বিচার কার্যটি হয়েছে, সেই বিচারটি যে ন্যায্য বিচার হয়নি সেটা আমরা সকলেই এক কথায় স্বীকার করি। এখন কিন্তু বাংলাদেশের সবকিছুই পরিবর্তনের কথা আমরা বলছি, নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সেই পরিবারগুলো যখন আবার দাবি তুলছেন, এবং অনেকেই বলছেন যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক, এবং এই গঠন করে আমাদের দেশে এই সরকারের আমলে যতগুলো বড় ঘটনা হয়েছে, যতগুলো দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এর মধ্যে কিন্তু এই বিডিআর বিদ্রোহ এবং এখানে আমাদের একটা বিপুল সেনা কর্মকর্তা সহ তাদের মৃত্যুর ঘটনা।
এবং একটু আগে রনি ভাই যেটি বলেছিলেন, স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই দেশের মানুষ মুষ্টিমেয় হয়তো হাতে গোনা কিছু ছাড়া সব মানুষই বিশ্বাস করে যে এই ঘটনাটা শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ, এই ষড়যন্ত্রটা ছিল না, পার্শ্ববর্তী দেশের দিকে আঙ্গুল উত্থাপন করা হয়। আজকেও কিন্তু ওনারাও উত্থাপন করেছেন, বিএনপির পক্ষ থেকে একটা মুক্তিযোদ্ধা সমাবেশ ছিল, মানে ছিল, সেখান থেকেও বলা হয়েছে। এখন দেখেন, আমরা সেই সময় কিন্তু কতগুলো নামের কথা শুনেছিলাম এবং এরা শেখ পরিবারের সাথে যুক্ত আছেন। ফজলে নূর তাপসের কথা আমরা শুনেছি, তখন শেখ সেলিমের কথা শোনা গেছে, জাহাঙ্গীর কবির নানকের কথা আমরা শুনেছি, প্রধানমন্ত্রীর কথা কেউ অনেকে সাহস করে বলেন নাই, কেউ কেউ বলেছেন। আজকে কিন্তু নিহত সেনা পরিবারের যারা সদস্যরা আছেন তারা একেবারে আঙ্গুল তুলে বলেছেন যে সদ্য মানে ক্ষমতাচ্যুত এবং পলাতক প্রধানমন্ত্রী তিনিও এর সাথে যুক্ত আছেন এবং তারও বিচার চেয়েছেন। তো আমরা এমন একটা পর্যায়ে এখন এসেছি, মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেড়েছে যে আমরা এখন কোনো রাজনৈতিক সরকারের অধীনে নেই, যে সরকার একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কয়েকশো মানুষের প্রাণের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার কিন্তু আমাদেরকে একটা প্রত্যাশা পূরণের জায়গায় দাঁড়িয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছেন। এবং সেইখানে এই বিডিআর বিদ্রোহ এটা শুধুমাত্র কয়েকজন অফিসারের প্রাণহানির ঘটনা হিসাবে এটাকে বিবেচনা করলে হবে না, এটার সাথে আরো অনেক বড় ক্যানভাসে এটাকে আমাদেরকে বিবেচনা করতে হবে। এবং আমরা মনে করি আজকে যে দাবিটি এখান থেকে উত্থাপিত হয়েছে, সেই দাবিটি তারা মানে বর্তমান সরকার একেবারে গুরুত্বের সাথে আমলে নেবেন। আর এটি তো একটা বাধ্যবাধকতাই এখন হয়ে গেছে, যেহেতু যিনি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন, তিনি তো একটা রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে তিনি একটা তদন্ত রিপোর্ট করেছিলেন। আমরা জানি না তিনি কি দিয়েছিলেন, এখন তো তার সামনে সুযোগ আছে, কোনো প্রতিবন্ধকতা নাই, সেটিও প্রকাশ করা হোক। এবং সেটির মধ্য দিয়েও যদি এই ঘটনাটির পরিপূর্ণ সুরাহা না হয়, একটা ন্যায় বিচার যদি করতে কোনো রকমের সীমাবদ্ধতা থাকে, তাহলে যে দাবিটি উত্থাপন করা হয়েছে যে স্বাধীন একটা তদন্ত কমিশন গঠন করে এই বিষয়টি আমাদের উদ্ঘাটন করার দরকার। সেই পরিবারের কান্না থামানোর জন্য না, শুধু আমাদের রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এটি বিবেচনা করে এখন আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদের দাবির সাথে একমত, পরিবারের দাবির সাথে, বা দেশের যারা মানে চিন্তাশীল মানুষ আছেন, যারা দেশটাকে সুন্দরভাবে দেখতে চান সবকিছু থেকে, তাদের দাবির সাথে আমিও এটি একমত হয়ে মনে করি যে এটা গুরুত্বের সাথে নিয়ে এই ঘটনাটির একটি সুরাহা হওয়া দরকার। একটা বিষয় হলো যে এখানে যে বিষয়টা আছে শেখ হাসিনাকে ফেরত এবং শেখ হাসিনার বিচার, দুটো বিষয়কে যদি আমরা দেখি, শেখ হাসিনা এখন ভারতে পলাতক রয়েছেন, তাকে ফেরত ভারত দিবে কিনা বা তাকে ফেরত আনার সুযোগ আছে কিনা, আবার এমনও হতে পারে কিনা শেখ হাসিনা ভারতের দর কষাকষি ট্রাম্প কার্ড হয়ে যাবেন কিনা আগামীতে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্কটি যদি বিবেচনায় নেন। আমার যতটুকু জানা আছে যে ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধি বিনিময় 2016 সালের একটা চুক্তি আছে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কোনো আদালতে তার বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের হয়, তার বিরুদ্ধে যদি শাস্তি ঘোষিত, ভারত তাকে দিতে বাধ্য। তো তাকে আসলে ভারত থেকে আনা এই সরকারের জন্য ওয়ান টুর বিষয়, এটা ভারতের আসলে কিছু করার নেই, দিতে বাধ্য। এখন এই সরকার তাকে আনবে কিনা এটা নিয়ে হলো প্রশ্ন, বা এই সরকার যদি তাকে আনতে চায় তাহলে কিভাবে আনবে, কখন আনবে, এটা প্রশ্ন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এটা নিয়ে বর্তমান সরকারে যারা আছেন তারা যদি রাজনীতি করার চেষ্টা করেন, মাঠ গরম করার চেষ্টা করেন, আলটিমেটলি এটা তাদের জন্য বুমেরাং হবে। তারা যখন ইচ্ছা তখনই কিন্তু ভারত থেকে আনতে পারে। এবং একজন রাজনীতির ছাত্র হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে নরেন্দ্র মোদীকে ফোন করেন যে উই নিড হার, তাকে দরকার, তাহলে কালকে নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে 10 বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুধ্বনি দেবে খুশিতে। এর কারণ হলো পুরো ভারতের যে রাজনীতি, সেই রাজনীতিতে এখন জনাব নরেন্দ্র মোদীর জন্য, কংগ্রেস নেতাদের জন্য, পুরো ভারতবর্ষের জন্য শেখ হাসিনা এখন তাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, বোঝা হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের সঙ্গে এই যে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কের কারণে বাংলাদেশের ডেমোক্রেসি নষ্ট করেছে ভারত। এখানে একটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে, ফিউডাল সোসাইটি গড়ে তুলেছে, এবং যেটাকে ফ্যাসিইজম বলা হয়, নব্য ফ্যাসিইজম, এটা নরেন্দ্র মোদী করেছে।
এবং তার ফলে ভারতের যে অভ্যন্তরীণ গণতন্ত্র এটি নষ্ট হয়েছে এবং তাদের যে সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, এটা কতটা হুমকির মধ্যে পড়েছে যখন 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলো। তো সেখানে নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তাদের যে চিফ জাস্টিস, তাদের দুজনের বক্তব্য ছিল একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের সম্পূর্ণ উল্টো। নরেন্দ্র মোদী এখানে বাংলাদেশে যা কিছু হয়েছে, হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে বা এই সমস্ত বিষয় উল্লেখ করে একটা আবেগ গ্রো করার চেষ্টা করছিলেন, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের ভাষা সব কিছুতেই মনে হচ্ছিল তিনি ফ্রাস্ট্রেটেড। আর যিনি চিফ জাস্টিস, তিনি একেবারে স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় অনুভব করা যায় স্বাধীনতার মূল্য কত। এর অর্থ যে বাংলাদেশ নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণে ছিল, বাংলাদেশ স্বাধীন ছিল না। তো যখন বাংলাদেশ স্বাধীন না থাকে তখন সেখানে কি কি দুর্ঘটনা ঘটতে পারে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় মানুষ কি করতে পারে, এটি ভারত যদি এখনো পর্যন্ত না বোঝে এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ওইরকম ইঙ্গিত দিয়ে, অর্থাৎ শেখ হাসিনার মতো যদি ওইরকম একটা কর্তৃত্ববাদী শাসন ভারতে প্রতিষ্ঠিত হয় এবং শেখ হাসিনার অনুরূপ চরিত্র যদি নরেন্দ্র মোদীর মধ্যে দেখা যায়, তাহলে বিশাল ভারত, সেখানে যদি বাংলাদেশের মতো ঘটনা ঘটে তাহলে ভারত অন্তত 40 থেকে 50টি ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে। এবং এটার একটা ইন্ডিকেশন ওনাদের যে মাননীয় চিফ জাস্টিস একেবারে প্রধানমন্ত্রীর চোখে মুখের সামনে তিনি সেটা বলে দিয়েছেন। এটা ব্যাপকভাবে ভারতে কিন্তু যাকে বলে আলোড়ন সৃষ্টি করেছে। এবং এখন এই যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে তোলপাড় হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আসামে গন্ডগোল হচ্ছে, ত্রিপুরা, নাগাল্যান্ডে সব জায়গাতে গন্ডগোল হচ্ছে এবং সেখানে কিন্তু সীমান্তে রেড অ্যালার্ট জারি হচ্ছে। তো কাজেই শেখ হাসিনা এখন তাদের গলার কাটা, সেই গলার কাটাটা যদি ডক্টর ইউনূস ভারতের কাছ থেকে আনতে চান এবং বিনিময়ে যদি বলেন যে আমরা শেখ হাসিনাকে নিয়ে আসবো, আমাদেরকে এই মুহূর্তে $20 বিলিয়ন দিতে হবে। $10 বিলিয়ন হলো আনকন্ডিশনালি এমনি গ্র্যান্ট হিসেবে আমাদের যে ক্ষয়ক্ষতি তোমরা করেছো এই জন্য $10 বিলিয়ন দিবা, আর $10 বিলিয়ন হলো বিনা সুদে আগামী 50 বছরের জন্য। বিশ্বাস করেন আপনি ডক্টর ইউনূস এই জিনিসটা প্রকাশ্যে বলুক যে আমরা শেখ হাসিনাকে 24 ঘন্টার মধ্যে নিয়ে আসবো, আমাদেরকে $20 বিলিয়ন দেবা, $10 বিলিয়ন আমাদের যে গণতন্ত্র ধ্বংস করেছে, ক্ষতি করেছে এটার জন্য, আর $10 বিলিয়ন সফট ইসে যেন তোমাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, তোমাদের কারণে আমাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে। এর কারণে গত 3 থেকে 4 মাস যাবত আমাদের ইকোনমির চাকা এখন পর্যন্ত ঘুরছে না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কবে চালু হবে তার কোনো নিশ্চয়তা নাই। তো এই যে বিশাল ক্ষয়ক্ষতি, এটা তো ভারতের জন্য। কাজে এখন উপদেষ্টারা যদি চোখে চোখ রেখে ওইভাবে ভারতকে অফার দেয়, আমার বিশ্বাস যে ভারত এই $20 বিলিয়ন বাংলাদেশকে দিয়ে তারপরে তারা শেখ হাসিনা মুক্ত একটা ভারতের জন্য তারা মানে যাকে বলা হয় চেষ্টা তদবির করবে এবং বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য স্বয়ং নরেন্দ্র মোদী বাংলাদেশে চলে আসবেন। এখন এটি আমাদের মাননীয় ডক্টর ইউনূস মহোদয় উনি এটা কিভাবে গ্রহণ করবেন, কিভাবে প্রস্তাব দেবেন এবং কিভাবে কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরত আনবেন, এটা তার ব্যাপার। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে এখানে রাজনীতির কিছু নেই। এর কারণ হলো এখন যেভাবে হোক না কেন বাংলাদেশে বিচার যদি শুরু হয়, ভারত তাকে ফেরত দিতে বাধ্য। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি হেগে তার বিরুদ্ধে কোনো মামলা হয় এবং এটা খুব দ্রুত হয়ে যাবে এবং সেক্ষেত্রে তাকে ভারতকে যদি শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে, তো হেগে যদি হস্তান্তর করতে হয় এটা ভারতের জন্য খুবই যাকে বলে ভারতীয় ডেমোক্রেসির জন্য এটা খুবই অবমাননাকর এবং অপমানজনক। তো ওর আগেই সে শেখ হাসিনা একটা দফা করতে চাচ্ছে। আমার তো ভয় হচ্ছে যে শেখ হাসিনাকে তারা ইনজেকশন পুশ করে মেরে ফেলে কিনা। এরকম অনেক ঘটনা এইভাবে ঘটেছে যে দেখা গেল যে ধীরে ধীরে স্লো পয়জনিং করিয়ে বা কোনো কোনোভাবে ঠিক আছে সে অসুস্থ, বয়স 80 বছর হয়ে গেছে, সে মরে যেতে পারে। তো সব মিলিয়ে আমরা যদি বাংলাদেশে এনে তাকে বিচার করতে পারি, এটা আমাদের দেশের জনগণের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। তারপরে আর যাই হোক না কেন, তিনি তো একটা জাতিগোষ্ঠী যখন তৈরি হয়, আপনি এখন এটাকে অনেকেই যে আমাদের যে যেটা হলো গণ অভ্যুত্থান, এটাকে অনেকে মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করছেন। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি যে মুক্তিযুদ্ধ একটা জাতির জীবনে একবারই হয়। আমাদের হাজার বছরের ইতিহাসে আসলে 71 একবারই এসেছিল। 71-এর মতো করে মুক্তিযুদ্ধ আমাদের জীবনে কখনো ঘটেনি এবং কোনোদিন ঘটবে না।
এক। 2 নম্বর হলো যে যখন একটি মুক্তিযুদ্ধ হয় এবং একটি জাতিসত্তার সৃষ্টি হয়, তখন সেখানে একজন জাতির পিতা থাকে। এখন সেটা আপনি কাকে বানাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু পিতাহীন কোনো রাষ্ট্র হয় না। তো এখন আমরা যেহেতু এখনো পর্যন্ত অ্যাজ পার কনস্টিটিউশন বঙ্গবন্ধুর নামটি জাতির জনক হিসেবে আছে, ফলে তার কন্যা অন্যায় করেছে, আমাদের দেশে অন্যায় করেছে, আমাদের কন্যার বিচার আমরা করব। আমাদের জাতির জনকের কন্যার বিচার কেন আমরা ভারতে ছেড়ে দেবো, কেন আমরা হেগে পাঠাবো? হ্যাঁ, আমাদের দরকার নেই। আমরা সে অন্যায় করেছে তাকে ফাঁসি দেব, জেল দেব, যা কিছু করব আমাদের দেশের প্রচলিত আইনে একেবারে প্রকাশ্যে, এবং আমরা দেখিয়ে দেব যে জাতির জনকের কন্যা পরিচয় দিয়ে তিনি জাতির কাছ থেকে যে সুযোগ নিয়েছেন, সেই সুযোগটা ব্যবহার করে তিনি যে অন্যায় করেছেন, অবিচার করেছেন, তার প্রতিপক্ষরা তার মতো জুলুমবাজ নয়, তার মতো অন্যায় করতে তারা আগ্রহী নয়। শেখ হাসিনা অন্যায় করেছে, অন্যায়ের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেখাবেন যে শেখ হাসিনা খারাপ এবং তিনি ভালো, এবং তিনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, শেখ হাসিনা অশান্তির কন্যা আর তিনি শান্তির দূত। এই জিনিসটি প্রমাণ করে। তারও তো বয়স বেশি নয়, তিনি আর কয়দিন বাঁচবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই জীবনের এই শেষ প্রান্তে তিনি যদি শেখ হাসিনাকে আনেন এবং তার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করেন এবং সত্যিকার অর্থে তাকে বিচার করেন, এবং আপনি দেখেন কোরিয়াতে কিন্তু একজন মহিলা, ওই যে ওখানকার যে প্রেসিডেন্ট ছিলেন তার মেয়ে, তিনিও প্রেসিডেন্ট ছিলেন, তারও বিচার হয়েছে। তো শেখ হাসিনার বিচার হতে পারে, কিন্তু শেখ হাসিনার বিচার মিনস এইভাবে নয় যে মানে সালমান এফ রহমানকে ধরে, আনিস সাহেবকে ধরে যেভাবে ডিম মারা হয়েছে, তাকে কোর্টে নিয়ে যেভাবে হাজির করা হয়েছে, নট লাইক দ্যাট। শেখ হাসিনার বিচার 1/11-এর সময় হয়েছে, খালেদা জিয়ার বিচার 1/11-এর সময় হয়েছে। তো সেইভাবে ট্রাইব্যুনাল করে, আলাদা ট্রাইব্যুনাল করে তার বিরুদ্ধে বিচার হোক। এই যে সকল অন্যায়, এই যে যতগুলো হুকুমের আসামি, খুন, রাহাজানি থেকে শুরু করে যা যা হয়েছে সব বিচার হোক, কিন্তু আমাদের যিনি জাতির জনকের কন্যা, অ্যাজ লং অ্যাজ ওইটা পরিবর্তন না হচ্ছে, আমরা তো এখনো পর্যন্ত জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা করিনি, আমরা এখনো পর্যন্ত মাওলানা ভাসানীকে জাতির পিতা ঘোষণা করি, টিল নাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা। তো কাজেই তার কন্যাকে আমরা আমাদের দেশে বিচার করব। এই কাজটি ডক্টর ইউনূস যদি খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, হি মাইট বি জাস্ট লাইক জর্জ ওয়াশিংটন, জন অ্যাডামস। ওনাদের পর্যায়ে আমেরিকাতে যখন আব্রাহাম লিঙ্কনের নাম যত সুন্দরভাবে উচ্চারিত হবে, জন অ্যাডামসের নাম যেভাবে উচ্চারিত হয়, তারপরে জর্জ ওয়াশিংটনের নাম যেভাবে উচ্চারিত হয়, বাংলাদেশেও আগামী দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে হোসেন সৈয়দ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে জনাব তাজউদ্দিন আহমদ, ওই নামগুলোর পাশে পাশে রাজনীতিবিদ হিসেবে অমর এবং অক্ষয় হিসেবে ডক্টর ইউনূসের নামটাও যুক্ত হবে। এখন তিনি সেই সুযোগ কীভাবে নেবেন এটা তার ব্যাপার। স্যার, একটা বিষয় হলো যে গলার কাটা শেখ হাসিনা, রণবীর বললেন, আমরা যদি একটু দেখি যে আসলে শেখ হাসিনা কী হিসেবে ভারতে আছেন সেটি কিন্তু ভারত এখনও ব্যাখ্যা দেয়নি, এবং যেহেতু আইসিটিতে মামলা হলে তাকে ফেরত দেওয়ার একটি বিষয় রয়েছে, আর যদি না দেওয়া হয় তাহলে আসলে কোথায় যেতে পারেন শেখ হাসিনা, সেই সুযোগটি আছে কিনা যদি হেগের আদালতেও যাওয়া হয়, যেহেতু জাতিসংঘ এখানে যুক্ত রয়েছে এই তদন্ত কাজে। দেখুন, ভারতের জন্য যে আমি রণবীরের সাথে সম্পূর্ণ একমত যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের জন্য গলার কাটা, কিন্তু শেখ হাসিনা তো ভারতকে দীর্ঘদিন সার্ভিস দিয়ে গেছে, ভারতের প্রত্যাশার চেয়ে বেশি দিয়েছেন, এবং এটা আমার কথা না, সাবেক আমাদের পতিত প্রধানমন্ত্রী তার বক্তব্য যে ভারতকে আমরা যতটুকু দিয়েছি সারা জীবন ভারত আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। সেই কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে এখন ভারত তাকে, মানে আমরা মনে করছি যে তাকে সেখানে আশ্রয় দিয়েছেন, এবং তিনি পালিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন, যদিও তিনি একটা বিমান চেয়েছিলেন সেখানে যাওয়ার জন্য, সেই ধরনের ব্যবস্থাপনা তিনি পাননি। এবং পালিয়ে যাওয়ার পর এমনিতেই আপনি দেখবেন যে বাংলাদেশে ভারতের যে অবস্থান, ভারত যে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোতে, উনি একটু আগে যেটি বলেছেন যে গণতান্ত্রিক কাঠামোটা ধ্বংস করার ক্ষেত্রে তারা যে অব্যাহতভাবে এবং নিঃশর্তভাবে গত সরকারকে যে সমর্থন দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়েছে। এমনিতেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের যে কর্তৃত্বপরায়ণ মনোভাব আমাদের বিভিন্ন ক্ষেত্রে, এই কারণে বাংলাদেশের মানুষ মনস্তাত্ত্বিকভাবে ভারতের প্রতি একটা ক্ষোভ মানুষের আছে, এবং এই গণতন্ত্র ধ্বংস করা এবং মানুষের ভোটাধিকার হরণ, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছেন তাদের 30-32 বছর বয়স আছে অনেক, তারা নিজেদের ভোটাধিকারটা কখনো প্রয়োগ করতে পারেনি, এবং তারা মনে করে যে এটার
পিছনে একটা অন্যতম কুশীলব হচ্ছে ভারত। তো ফলে তরুণ প্রজন্মের প্রতি মাঝেও যে ভারতের প্রতি যে মানে আমরা বলবো যে একটা বিদ্বেষী মনোভাব দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, সেটি শেখ হাসিনার উপস্থিতিটা এটা আরো বৃদ্ধি করেছে। এবং সাম্প্রতিক সময়ে আপনি বৈষম্য বিরোধী ছাত্রদের যে সমস্ত সভা সমিতিগুলো দেখছেন, সেখানে কিন্তু তাদের অন্যান্য প্রসঙ্গের সাথে তাদের যে ভারত বিদ্বেষী বক্তব্য সেটাও কিন্তু প্রতিনিয়ত উচ্চারিত হচ্ছে। এবং এটি যে ভারতকে একটু আগে উনি বলেছেন যে ভারত অভ্যন্তরীণ নানা চাপের মুখে ভারত আছে, এবং সেই চাপের মধ্যে শেখ হাসিনার এইরকম পলায়নরত অবস্থায় তার যে ভারতে অবস্থান, সেটি আমরা কিন্তু শুনেছিলাম যে এটা একেবারেই তার সাময়িক অবস্থান। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যুক্তরাষ্ট্রের দ্বার তার জন্য বন্ধ, এবং পশ্চিমাদের দেশগুলো যেগুলো আছে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথেও এক ধরনের তার সম্পর্কের অবনতি হয়েছে, বিশেষ করে সর্বশেষ নির্বাচনটাকে কেন্দ্র করে একটা অবনতি হয়েছে। ফলে এই মুহূর্তে ভারত ছাড়া তার কিন্তু কোনো গত্যন্তর নেই। আমরা দেখেছি যে ব্রিটেনের ব্যাপারে তার কথা হয়েছিল, কিন্তু ব্রিটেনের যে অভিবাসন আইন আছে সেখানে তাদের যে আছে সেইগুলোকে তুলে ধরে আমরা যেটা জেনেছি যে সেইখানে ব্রিটেন আশ্রয় দেওয়ার মতো অবস্থার মধ্যে নেই। এবং সেখানে বলা হয়েছে যে ব্রিটেন কখনো কখনো দিয়েছেন, কিন্তু সেইটা গৌরবজনক, গৌরবময় যাদের প্রস্থান হয়েছে নিজের দেশে থাকতে পারেন নাই তাদেরকে আশ্রয় দিয়েছেন। কিন্তু শেখ হাসিনার যেরকম মানে পলায়ন হয়েছে সেটা তো কোনো গৌরবের না, সেই রকম একটা অবস্থায় তারা তাকে সেখানে আশ্রয় দিবে সেটা আমরা করছি না। ফলে এখন অনেক ধরনের বক্তব্য এসেছে, এবং ওনার যে পুত্র, সেই পুত্র তো নানা রকমের বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যগুলোর মধ্যে তিনি একসময় বলছেন যে অন্যত্র আশ্রয়ের কথা, কখনো বলছেন যে কখনো কোথাও পলিটিক্যাল শেল্টার উনি চাচ্ছেন না। কিন্তু ভারত থেকে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ভারত ওনার উপস্থিতিটা দীর্ঘায়িত সেখানে যেন না হয়, সেটা প্রথম দিকে তার একটা অবস্থান ছিল। কিন্তু যেহেতু এখন কোনো বিকল্প নেই, তার ফলে দীর্ঘদিনের মিত্রকে তিনি তো ফেলতেও পারেন নাই। আমাদের দেশে একটা ব্যাপার আমরা সবাই বলে, ওনারাও বলেন আমরাও বলি, যে ভারত গত 15 বছরে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়নি, দ্বিপাক্ষিক সম্পর্কটা করেছে একজন ব্যক্তির সাথে এবং একটা দলের সাথে। ফলে বাংলাদেশের যে একটা বড় জনগোষ্ঠীর যে সেখানে ভারত বিরোধী যে মনোভাবটা, এটা ক্রমান্বয়ে এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এরকম একটা অবস্থায় ভারতের যে গলার কাটা হিসাবে যিনি আছেন, এবং যেটা ওনারা বলছেন যে 2016 সালে আমাদের সাথে যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী কারো যদি বিচার কার্য শুরু হয় এবং পুলিশ যদি ওয়ারেন্ট ইস্যু করে, সেই ওয়ারেন্ট ইস্যু করা আসামিকে সেই দেশের চাহিদা অনুযায়ী প্রত্যাবর্তনে ভারতের এক ধরনের বাধ্যবাধকতা আছে। তো এখন বাংলাদেশ কখন চাইবে, কিভাবে চাইবে, এটা একটু আগে যেটা বলেছেন সেটার ব্যাপারে আমাদের এখনো নিশ্চিত করে বলতে পারছি না। পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে সরকারের যদি সিদ্ধান্ত হয়, তো সেই সিদ্ধান্ত হলে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য চাইবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদেরকে গতকাল না পরশুদিন তিনি এই বক্তব্য রেখেছেন। এখন সার্বিক দিক থেকে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে এই যে একটা সরকারের পতন হলো, এবং সেই পতনটা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় হয় নাই, কোনো নির্বাচনের মাধ্যমে হয়, একটা এই আন্দোলনটাকে আমরা যেভাবেই দেখি না কেন একটা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে। এখন বাংলাদেশের মানুষ চাইবে যে এটার বিচার। তো আমি যেটা মনে করি যে শেখ হাসিনার বিচার বা এই সরকারের যারা আছেন সেই বিচার প্রক্রিয়াটার মধ্যে আবেগের চেয়ে আমাদের মানে প্রজ্ঞাকে অনেক বেশি কাজে না লাগানো দরকার। আবেগের আপনি 7টা মামলা দিয়ে 6টা মামলা দিয়ে যে কোনোভাবে মামলা দিয়ে ইয়ে করে ফেললেন, এইগুলো মানে আলটিমেটলি উনি আইনের লোক এখানে আছেন, সেইগুলো দিয়ে কোনো কাজ হবে না। ফলে আমরা চাই যদি সত্যিকার অর্থে একটা চরম কর্তৃত্ববাদী সরকার যেটি প্রতিষ্ঠিত হয়েছিল, হাজার হাজার মানুষের প্রাণ গেছে, আয়না ঘরের কথা আমরা শুনেছি। আজকে আমি নিজে একটা টেলিভিশনে ওই যে ব্যারিস্টার আরমান, হ্যাঁ, ওনার যে বক্তব্য আমি এনটিভিতে দেখেছি, আমি নিজে আবেগ আপ্লুত হয়েছি, এবং আমি দেখেছি যিনি নিউজকাস্টার ছিলেন তিনিও কিন্তু আবেগ আপ্লুত হয়েছেন। এই ধরনের অপরাধের সাথে যারা যুক্ত আছেন তাদের বিচার অবশ্যই আমরা চাই, এবং আইনানুযায়ী হোক, প্রয়োজনে আইন যদি সংশোধন করতে হয় সেটাই করতে হোক, কিন্তু আবেগ দ্বারা তাড়িত হয়ে কোনো ধরনের ব্যবস্থা যেটি মানে শেষ পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় তো আনাই যাবে না, বরং একটা মানে পুরো প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করবে। তো সেই কারণে আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার, দেখেন পুলিশ আগে কত মামলা করে, কত শত মামলা করে, এবং সেই মামলার শেষ পর্যন্ত পরিণতি কি হয় আমরা বেশিরভাগই জানি না। যখন মামলা হয়
তখন জানি, আর শেষ পর্যন্ত এটার বিচার প্রক্রিয়া হয় অনেকগুলো আমরা কিছু জানি। কিন্তু এইবারের ঘটনাটাকে সেইভাবে আমরা দেখতে হবে না। আপনি বহু মানুষের প্রাণ কিন্তু গিয়েছে, বহু মানুষ আত্মহুতি দিয়েছে। আমাদের জাতি হিসাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে, এই সরকারের দায়বদ্ধতা আছে, আমরা যারা মনে করি নিজেদেরকে সুশীল সমাজের প্রতিনিধি বা প্রত্যেকেরই একটা দায়বদ্ধতার জায়গা আছে যে এইটার জন্য একটা ন্যায় বিচার নিশ্চিত করা। এবং যাদের গেছে, যে প্রত্যেকটা পরে আমি এই শত হিসাব করি না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পরিবারের কথা আপনি বিবেচনা করেন যার গেছে, তো সবকিছু মিলিয়ে আপনি যদি মানে আমাদের সামনে এখন যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে পতিত স্বৈরাচারের প্রত্যেকটা মানুষকে আইনি কাঠামোর মধ্যে এনে, আমরা এই যে একটু আগে আইসিটি আইনের কথা বললেন যে সেখানে প্রধানমন্ত্রীর হবে, সেখানেও তো আইসিটি আইন নিয়েও তো আগে অনেক প্রশ্ন হয়েছে, সেই ধরনের কোনো যেন প্রশ্ন, সেই ধরনের বিচার নিয়ে যেন কোনো প্রশ্ন না হতে পারে। সময় লাগলেও এইগুলোর ব্যাপারে খুবই সতর্কতার সাথে আমাদের অগ্রসর হতে হবে। এবং এইটা যদি না করে যদি আমরা কোনো হঠকারী ব্যবস্থাপনা নেই, কোনো মানে আইওয়াশ যেটা বললেন এই ধরনের কোনো ব্যবস্থা নেই, ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না, করবে না। এবং এই প্রজন্ম যারা রক্ত দিয়েছে, এরা এটাকে সামনে কত দূর নিয়ে যেতে পারবো জানি না, কিন্তু আমাদের কিন্তু 24-এর খড়গ প্রত্যেকের মাথার উপরে এটা থাকবে। যে আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। জি দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতিবার আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। রনি ভাই, যেটা চলে আসলো আসলে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে, এর মধ্যে মামলা হয়েছে এবং সেটি প্রসিকিউশন টিম তদন্তের কথাও জানিয়েছে। এর আগেও আন্তর্জাতিক অপরাধের যে বিচারগুলো হয়েছে মানবতা বিরোধী অপরাধের, সেখানে সেগুলো নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রশ্ন রয়েছে। এবং আমরা যদি সাম্প্রতিক কয়েকটি ঘটনা দেখি, আটক করা বা তাদেরকে এই যে হাজির করার যে চিত্রগুলো, সেটি আসলে গতানুগতিক সেই ধারাটি রয়েছে। তাহলে এই বিচারগুলো স্যারও বলছিলেন যে প্রশ্ন থেকে গেলে তো সেটি আসলে প্রকৃত বিচার হলো না, বা এরকম করে আসলে সঠিকভাবে বিচার করা সম্ভব কিনা এই গণহত্যার? আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার এখনো পর্যন্ত বিগত দিনগুলোতে আমাদের প্রশাসন, আমাদের সরকারগুলো যে ভুল ভ্রান্তিগুলো করেছে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে, তার থেকে বেরোতে পারেনি। বরং অতীতের যে কোনো সময়ের চাইতে এই গত কয়েকদিনে যে মন্দ উদাহরণগুলো তৈরি হয়েছে, তাতে মনে হয়েছে যে ক্রমবর্ধমান হারে ব্যাড প্র্যাকটিস, ম্যাল প্র্যাকটিস এটা শুরু হয়ে গেছে। যেমন ধরুন, সবাইকে নিয়ে ডিবি অফিসে রাখা, তো এটা দীর্ঘদিনের একটা কলোনিয়াল একটা যাকে বলা হয় প্র্যাকটিস। সেই কলোনিয়াল প্র্যাকটিস, ডিবি অফিসে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা, কেন তাদেরকে জেলখানায় গিয়ে এক্সপার্ট নিয়ে, এখন ডিবি অফিসে ধরেন যারা আছে, সালমান এফ রহমান সাহেব বা আনিসুল হককে জিজ্ঞাসা করার মতো, তাদের কাছে তথ্য বের করার মতো আমার কাছে মনে হয় না যে পুলিশের কোনো লোক আছে। মানে এই মুহূর্তে পুলিশের যে অবস্থা, যত অবস্থায় থাকুক না কেন, যদি বেনজির সাহেব থেকে গত 5 বছরও আছে, টোটাল পুলিশের মধ্যে অপরাধ, তাদের যে অপরাধগুলো, সেই অপরাধ বিশেষজ্ঞ যদি আপনি ধরেন, আমি এরকম পুলিশের মধ্যে হাতে গোনা 4-5 জনের বেশি দেখি না এখন যারা আছে। কিন্তু তাদের লেভেলও সালমান এফ রহমান সাহেব বা ধরেন যে জিয়াউল হাসান, এদেরকে ইন্টারোগেট করে তাদের কাছ থেকে তথ্য বের করে নিয়ে আসবে উইদাউট মানে সাইকোলজিক্যাল প্রেশার করে, উইদাউট মানে দেখা গেল যে অনেক জিয়াউল হাসান তিনি বলছেন যে তাকে আয়নাঘরে ঢুকানো হয়েছে, তাকে মারধর করা হয়েছে। এটা খুব খারাপ একটা জিনিস, একটা সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার লোক। তো তাকে কেন এই 2 দিন আগে সবাই স্যালুট দিল, এমন কি হলো যে তাকে হঠাৎ করে আয়নাঘরে ঢুকাতে হবে? ফলে কী হচ্ছে, এখন যারা মেজর জেনারেল পদে আছেন, লেফটেন্যান্ট জেনারেল পদে আছেন, এটা তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল। এটা সেনাবাহিনীর সংহতি নষ্ট করবে। আবার ধরেন পুলিশের একজন ইন্সপেক্টর লেভেলের কর্মকর্তা বা শাহবাগ মানে নীলক্ষেত থানার যেখানে মামলাটা হয়েছে সেখানকার একজন ওসি, তিনি সালমান এফ রহমান সাহেব এই মামলায় যারা হত্যা মামলায় যারা আসামি হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন, গালের উপর 2-4টা চড় বসিয়ে দিলেন, যেটা আমরা দেখি, হাঁটুর উপর 2টা বাড়ি বসাই দিলেন। আলটিমেটলি এই জিনিসগুলো ইটস এ কলোনিয়াল। নর্মালি ইন্টারোগেশন করা আইনের বিজ্ঞান অনুযায়ী যেভাবে করার পর হচ্ছে, পুরোটাই হলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, মানসিকভাবে তাকে এমন করে দেওয়া ও পাগল হয়ে যাবে।
এখন আমি তো এরকম কোনো সাইকোলজিক্যাল এক্সপার্ট পুলিশের মধ্যে কাউকে দেখিই নাই। তো না দেখার ফলে এই যে তাদের জন্য একটা প্রস্তুতি না নিয়ে, বরং এদেরকে আমাদের হাতে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ছিল, তো বিশেষ ক্ষমতা আইন আছে, বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে গ্রেপ্তার করে যদি ওই খালেদা জিয়া যেখানে রাখা হয়েছিল সেখানে তো আনলিমিটেড টাইম তাদেরকে রাখা যেত, সেখানে ডিবি অফিসে কেন রাখতে হবে? আপনি যদি তাদেরকে নাজিমউদ্দিন রোডে পুরনো কারাগারের সেলের মধ্যে সাবজেল করে তাদেরকে যদি সবাইকে রাখেন, রেখে এরপর আপনি প্রস্তুতি নেন, আপনি দরকার হলে বিদেশ থেকে এক্সপার্ট আনেন যে এদেরকে, এখন সালমান এফ রহমান ফাইন্যান্সিয়াল সে যাকে বলে তার বেশিরভাগ অপরাধ হলো অর্থনৈতিক সেক্টরে সে দুর্নীতি। এখন ফাইন্যান্সিয়াল এই সেক্টরের দুর্নীতি তদন্ত করা এবং তাদের বিচার আচার করা বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার মতো এক্সপার্ট পুলিশ একজনও নেই, ইভেন দুর্নীতি দমন কমিশনে নেই, এখন পর্যন্ত নেই। তো এর জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে সালমানের একটা গ্রুপ করতে হবে, একটা চ্যানেল করতে হবে, যারা সালমানের, এখন যদি এই গ্রুপের মধ্যে আব্দুল আল মিন্টুকে দায়িত্ব দেওয়া হয়, তা আব্দুল আল মিন্টু বলতে পারবেন, বাংলাদেশে একমাত্র আব্দুল আল মিন্টু বলতে পারবেন সালমান এফ রহমান কোন কোন জায়গা থেকে চুরি করেছেন। কিংবা সমকালের যে মালিক আছেন একে আজাদ সাহেব আছেন, ওই সালমান এফ রহমানের সমপর্যায়ের যারা ব্যবসায়ী আছেন তারা বলতে পারবেন যে সালমান রহমান কোন কোন জায়গা থেকে চুরি করেছেন। আইনমন্ত্রী আনিসুল হককে যদি ইন্টারোগেশন করতে হয় তাহলে ঠিক ওই পর্যায়ের একজন বিচারপতি লাগবে, ওই পর্যায়ের একজন সাবেক আইনমন্ত্রী লাগবে, ওই পর্যায়ের একজন আইনজীবী লাগবে। এখন আনিসুল হককে সিআইডির কে জিজ্ঞাসা করবে, কি জানবে তার কাছ থেকে? আপনি কি খান, কলা খেয়েছেন না আলু খেয়েছেন না পটল খেয়েছেন, কেমন যাচ্ছেন? এবং আজকে একটা জায়গায় দেখলাম যে আনিসুল হককে যখনই প্রশ্ন করা হয় সে হাসে। এর কারণে প্রশ্নগুলো হাস্যকর। তাকে যদি প্রশ্ন করা হয় স্যার আপনি কেমন আছেন, শরীরটা ভালো, মন ভালো কিনা, হ্যাঁ আপনার যে প্রেমিকা ছিল যার মাধ্যমে আপনি অর্থনৈতিক লেনদেন করেন, এখন কি এই অবস্থা আপনার সেই প্রেমিকার কথা মনে পড়ে কিনা? কারণ এই সমস্ত কথা শুনলে তিনি স্বাভাবিক কারণে হাসবেন এবং পুরো জাতিকে হাসাচ্ছে। এখন যারা এই কাজগুলো করছেন, আমাদের সবাই তো তেলের ড্রাম নিয়ে ঘুরে। আমাদের দেশের বেশিরভাগ লোক এই যে ছোট ছোট যারা ইউনিভার্সিটির ছাত্র, যাদের ডিমান্ড ছিল বিসিএস এর একটা চাকরি, তো আপনি চাইলেন একটা চাকরি আর আপনাকে পুরো রাষ্ট্র দিয়ে দেওয়া হলো, এখন তাদেরকে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো। এখন এই তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার পরে এই দুজন ছেলে মন্ত্রী হলো, বা যারা এখন বড় বড় সচিবকে সাজেশন দিচ্ছে, মেজর জেনারেলকে বুদ্ধি দিচ্ছে, আমাদের এই ছাত্রদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে গিয়ে বলছে এইভাবে বিশ্ববিদ্যালয় চালাতে হবে। তো যখন একটা রাজনৈতিক সরকার আসবে, বিশ্ববিদ্যালয় খুলে যাবে, তখন এই সকল ছেলের ভবিষ্যৎ কি, হাউ দে সাস্টেন? আমাদের দেশে সত্যিকার অর্থে তিন ধরনের যাকে বলা হয় ঘটনা। একটা হলো বিদ্রোহ, মিউটিনি, বিভিন্ন সময় বাঙালি বিদ্রোহ করেছে। এরপর আন্দোলন হলো আইডিওলজিক্যাল আন্দোলন। যেমন আমাদের দেশে ছাত্রদের যদি আইডিওলজিক্যাল আন্দোলন স্বাধীনতার পরে হয়ে থাকে, সেটা হলো গণজাগরণ মঞ্চ হয়েছে, বিকজ তাদের একটা নীতি ছিল, আদর্শ ছিল, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের একটা বিশ্বাস ছিল, আইডিওলজি। আর আন্দোলন আর সব আন্দোলন 99% আন্দোলন হলো অন ডিমান্ড, মানে তারা কিছু চায়। তো যখন আইডিওলজি ভিত্তিক আন্দোলন হয়, সেই আন্দোলনের সাস্টেনেবিলিটি অন ডিমান্ড যে আন্দোলন তার চেয়ে অনেক অনেক দীর্ঘস্থায়ী হয়। তাহলে আপনি যদি অতীতে হিসাব করেন যে গণজাগরণ মঞ্চ কতদিন টিকে ছিল, তারা যদি 1 বছর টিকে থাকে, মানে ইমরান এই সরকার চলাফেরা করার ক্ষেত্রে যদি 1 বছর টিকে থাকে, এদের জন্য 1 মাস টিকে থাকাটা খুবই কঠিন বিষয়। এর কারণ হলো তারা আন্দোলন করেছে একটা ডিমান্ডকে নিয়ে, তাদের ডিমান্ড পূর্ণ হয়ে গেছে। তা আপনি বললে আমাকে একটা কলা দাও, আমাকে পোশাক দাও, আমাকে খাবার দাও, যখন আপনার সামনে সেই জিনিসগুলো দিয়ে দেওয়া হয় আপনার ডিমান্ড অনুযায়ী, আপনার তার সে থাকে না। ফলে তারা যে জিনিসগুলো চেয়েছিল সেটা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। এখন তারা যে কথাগুলো বলছে সেটার জন্য যদি বলা আমি রাষ্ট্র সংস্কার করতে চাই, তারপর আমি নতুন করে একটা রাজনৈতিক দল করতে চাই, আমি এটা করতে চাই, তার জন্য তারা আরেকটা আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে আবার আগের মতো ছাত্র জনতা নেমে আসবে, আর একটা গণ-অভ্যুত্থান হবে, এবং তখন তারা সেই কাজের জন্য একটা ম্যান্ডেট পাবে। কিন্তু আগে তারা যে ম্যান্ডেটটা পেয়েছে, সেই ম্যান্ডেটটা হলো, প্রথম ম্যান্ডেট হলো কোটা, বৈষম্যমূলক কোটা সংস্কার। এই ব্যাপারে একেবারে সারা দেশের জনগণ ম্যান্ডেট দিয়েছে। দ্বিতীয় ম্যান্ডেট তাদেরকে দিয়েছে, যেটা হলো এই আন্দোলন করতে গিয়ে সরকার যে বল প্রয়োগ করেছে, কর্তৃকে তাদের উপর যে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, যে প্রাণগুলো গিয়েছে, এই যে জুলুম অত্যাচারের যে বিচার,
এই বিচার করার জন্য জনগণ রাস্তায় নেমে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আপনাদের উপর অন্যায় করা হয়েছে। কিন্তু বাকি যে কাজগুলো আছে সেই কাজের জন্য কিন্তু ম্যান্ডেট নাই। এমনকি এই যে অনেকে এখন বিভিন্ন রকম বুদ্ধি দিচ্ছে, এটা কি সাংবিধানিক সরকার নাকি অসাংবিধানিক সরকার, এটা কি বিপ্লবের সরকার নাকি এটা আসলে বাঙালির জীবনে আমি কোনো বিপ্লব দেখিনি। অনেক বলে যেটা প্রতি বিপ্লব হবে। আরে বাবা, প্রতি বিপ্লব হওয়ার জন্য তাকে বিপ্লব হওয়া লাগে। গণ অভ্যুত্থানের বিপ্লবের যে পার্থক্য এটা তারা বুঝে না। বিপ্লব হয়েছে চে গুয়েভারা বিপ্লব করেছেন, বিপ্লবী। বিপ্লব করেছেন নেলসন ম্যান্ডেলা, বিপ্লব করেছেন ফিদেল ক্যাস্ট্রো, বিপ্লব করে যাচ্ছে হামাস, বিপ্লব করছে তালেবানরা, হিজবুল্লাহ। মানে এটা হলো বিপ্লব, যে আপনি একটা আদর্শকে সামনে নিয়ে শত শত বছর ধরে আপনি একটা আদর্শ প্রতিষ্ঠা করে যাচ্ছেন, জীবন দিয়ে যাচ্ছেন, এবং তার বিনিময়ে আপনি সেটা পেয়েছেন, এবং সেটার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠিত হয়েছে। কিউবা যেটা বলতে পারে, চিলির সালভাদর আলেন্দে যেটা বলতে পারে, এটা বিপ্লব না। যেখানে বিপ্লবই হয়নি সেখানে প্রতি বিপ্লবই। এটা একটা গণ অভ্যুত্থান। এবং আমাদের এই বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হাজার হাজার বার হয়েছে। মানে আপনি যদি শশাঙ্কের আমল থেকে এই পর্যন্ত ধরেন, সামরিক অভ্যুত্থান হয়েছে, প্রাসাদের মধ্যে অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে হাজার হাজার বার। এমনই একটা অভ্যুত্থান এটা। আমি একটু স্যার অন্য জায়গায় যেতে, সেটা হচ্ছে যে প্রশাসনকে গতিশীল করার একটা কথা বলছেন উপদেষ্টারা। যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তারা এক ধরনের প্রশাসনের দলীয়করণ করেছে, এবং সেই জায়গা থেকে আসলে বের করে রাষ্ট্র সংস্কারের যে কথাটি বারবার বলা হচ্ছে, সেই সংস্কারে আসলে প্রশাসনকে অনেক বেশি গতিশীল করতে হবে। আসলে সেটি স্বল্প সময়ে সম্ভব কিনা, বা এই সরকার আসলে সেটি পারবে কিনা, না এর জন্য রাজনৈতিক সরকারের দরকার? জি, আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু কথা আগে শুধু বলি যে এই যে বিচার প্রক্রিয়া, গ্রেপ্তার, ইন্টারোগেশন ইত্যাদি ইত্যাদি এগুলো চলছে, এবং প্রচলিত আইনের আমাদের দেশে, এবং আইনের চেয়েও আমাদের দেশে প্রথা যেগুলো আছে সেটাই অনুসরণ করে চলছে। আমার কাছে যেটি একটা জিনিস মনে হয়, যে একটু আগে বললাম যে উনি বললেন যে আনিসুল হক সাহেব খালি হাসেন, আর তারপরেও আমরা আরেকটা জিনিস দেখেছি গত কয়েক বছরে, তো এগুলো আমরা খুব বেশি দেখেছি। বিশেষ করে ডিবি হারুন এটা তো আমাদেরকে অনেক দেখিয়েছেন, যে কাউকে যখন ডিবি অফিসে ইন্টারোগেশনের পরেই তিনি একটা সাংবাদিক সম্মেলন বা বিভিন্নভাবে তিনি বলতেন যে এই তথ্য আমাদেরকে দিয়েছেন। এগুলো তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা ন্যায় বিচারের জন্য এই কথাগুলো এত সহজভাবে জনসমক্ষে উপস্থাপন করা এগুলো উচিত না। যেমন ধরেন আজকে বলা হচ্ছে যে আমাদের এই দুইজন বলা হচ্ছে যে তাদের সকল কিছুর জন্য তারা ওবায়দুল কাদের সাহেব এবং কি বলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তাদেরকে দায়ী করছেন, যে সবকিছুর জন্য তারা দুইজন দায়ী। তো এই কথা এইগুলো তো ডিবির আমাদেরকে ঘটা করে আমাদের সামনে উপস্থাপন করার দরকার নেই। সালমান অনুশোচনা প্রকাশ নাই। হ্যাঁ, তো আমরা যেটা চাই যে ধরেন এখন এগুলো তো আমাদের প্রচলিত আইন বা প্রথা অনুযায়ী হচ্ছে। এই সরকার কিন্তু প্রচলিত সরকার ব্যবস্থার মতো সরকার না। আমরা এটাকে বলছি যে এই সরকারটা একটা বিশেষ পরিস্থিতিতে প্রতিষ্ঠিত হয়েছে, এবং অনেক রক্তের মঞ্চের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে আমাদের দেশে যে প্রথাগুলো আছে, যে ধরনের সিস্টেমগুলো আছে, তাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না, একটু ব্যতিক্রমী কিছু প্রত্যাশা করি, আশা করি হবে। কারণ এটা এই সরকারের বয়স অনেক বেশি হয়ে যায়নি। আর এর মধ্যে আমরা দেখেছি একটা দীর্ঘদিন প্রায় এক সপ্তাহ বাংলাদেশে কোনো পুলিশি ব্যবস্থাপনা ছিল না। পৃথিবীর ইতিহাসে খুব কম দেশেই পাবেন যে পুলিশি ব্যবস্থাপনা ছাড়া এক সপ্তাহ একটা রাষ্ট্র নিরাপদ থাকে, কিন্তু আমাদের চলেছে, এবং এর মধ্যে কিছু ঘটনা হয়েছে যেগুলোকে আমরা অনাকাঙ্ক্ষিত বলেছি। তবে আমি তো মনে করি যে এর চেয়ে আরো খারাপ হতে পারতো। এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। এখন আপনি যেটি বলেছেন যে এই সরকারের জন্য চ্যালেঞ্জ তো নানামুখী চ্যালেঞ্জ। এর মধ্যে একটা আপনি যেটা বলেছেন যে প্রশাসনিক সংস্কারের কথা আমরা বলেছি, যে দীর্ঘদিন ধরে আমাদের সকলেরই দাবি এবং সকলেরই অভিযোগ যে এই আওয়ামী লীগ ক্ষমতায় নিজেকে রাখার জন্য, যেহেতু জনগণের ভোটের কাছে যেতে চায়নি, তারা দুটো বাহিনীর উপর বিশেষভাবে মানে নির্ভরশীল ছিল। একটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী, বিশেষ করে পুলিশ বাহিনী, আর একটা হলো আমলা শ্রেণী, প্রশাসন। তো সেইভাবে আমলা শ্রেণীটাকেও তারা বা প্রশাসনটাকেও তারা সেইভাবে নিজেদের মতো করে ঢেলে সাজিয়েছিল। ফলে এইটাকে একটা পুনর্গঠন এই সরকারের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য তাদের একটু সময় দরকার, সেই সময় তারা নিবেন। আপনারা দেখছেন যে ইতিমধ্যে এই সরকার কিছু পরিবর্তনের সুযোগ হয়েছে। সেই পরিবর্তনটা যে সবসময় ঠিক মতো হচ্ছে, পরক্ষণেই যখন এটাকে আবার পরিবর্তিত হচ্ছে, তখন আমাদের কাছে মনে হচ্ছে যে তাদের কাছে মনে হচ্ছে এইগুলো হচ্ছে না। এই সরকারের যে মানে প্রশাসন যারা পরিচালনা করেন, এক ধরনের বর্তমান প্রশাসনের উপরও তাদের কিছু নির্ভরশীল হয়েই তাদের সামনের দিকে যেতে হবে।
এবং সেইখানে তারা কতটুকু সক্ষমতার সাথে যেতে পারবেন এবং তাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কিভাবে নিজেদের মেধা এবং প্রজ্ঞাকে কাজে লাগাতে পারবেন, এটার জন্য কিন্তু আমাদের মানে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। আরেকটা জিনিস আমরা যেটা বলছি যে দেখুন বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট আরো এসেছে এবং এই সরকারের সময়ত যেটা আমরা 2007 সালের সরকার সেটাও অনেক বড়, কিন্তু সেই সরকারটাও একটা সিস্টেমের মধ্যে ছিল যে পূর্ববর্তী সরকারের একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এসে তারা ধারাবাহিকভাবে একটা শাসন ব্যবস্থা, কিন্তু তাদের কিন্তু এই না, তাদের অবস্থাটা এইরকম না। ফলে সংকট আছে, এই সংকট যেরকম আমাদের শঙ্কাও তৈরি করে আবার আশাবাদীও হইতে চাই আমরা, দুইটাই শঙ্কাও আছে আমাদের যেরকম, কিন্তু আমরা আশাবাদী হইতে চাই। রবি একদম শেষ দিকে আছে তো আমরা একটু জানতে চাই যে 7 দিন পার করে ফেললো অন্তর্বর্তীকালীন সরকার এবং 7 দিনে বলা যায় যে কলেবরও তারা বাড়িয়েছে, আসলে কিভাবে তাদেরকে বিশ্লেষণ করবেন এই 7 দিন এবং তাদের যে কলেবর বেড়েছে সেই অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমত যে আমরা তাদেরকে একটা ব্রিদিং স্পেস দিতে চাই, একটা সুযোগ দিতে চাই। এর কারণ হলো আমাদের আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সবারই ক্ষয়ক্ষতি হয়েছে। এই সময়টিতে রাতারাতি অধৈর্য হওয়ার কিছুই নেই। আমরা যারা আছি সাধারণ জনগণ, নাগরিক, যাদের কথা বলার সুযোগ আছে, আমার শুধু তাদের প্রতি একটা আহ্বান যে আমরা যেন কোনো অবস্থাতেই কোনো কথা বলে এই সরকারের মধ্যে কোনো হতাশা সৃষ্টি না করি। আমি নিজেও এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি হতাশা সৃষ্টি না করি। 2 নম্বর হলো সরকারের প্রতি একটা আহ্বান যে আমরা যে তাদেরকে ভালোবাসি এবং আমাদের রক্ত, তারা যে চেয়ারে বসে আছে সেই চেয়ারের পেছনে আমাদের অনেকের রক্ত আছে, অনেকের ঘাম আছে, অনেকের শ্রম আছে, অনেকের জীবন আছে, অনেকের অর্থ আছে, সব মিলিয়ে আমরা বিনিয়োগ করেছি। এদেশের 18 কোটি মানুষের বিনিয়োগের উপর তারা বসে আছে। ফলে আমাদেরকে যেন তারা কোনো অবস্থাতেই শত্রু না ভাবেন, আবার কোনো অবস্থাতেই নিজেদেরকে যেন আমাদের প্রভু না ভাবেন। আমরা তাদেরকে বসিয়েছি আমাদের কাজের জন্য, তো সেই কাজটি যেন তারা করতে পারেন। যদি তাদের কোনো বক্তব্য থাকেন বন্ধুত্বের পরিবেশ নিয়ে ভাইয়ের মতো, তারা যদি আমাদেরকে কোনো কথা বলেন আমরাও সেইভাবে তাদেরকে সহযোগিতা করব। একটা কোঅপারেটিভ সময়, ব্রিদিং টাইম, বাট নট মোর দ্যান 90 ডেজ, মানে 90 দিনের বেশি নয়। জি, আলোচনা অনুষ্ঠানের জন্য গোলাম মাওলা রনি এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।